আপনিও তেমনটি দেখছেন কিনা, এবং নির্বাচনী এই যে নীল নকশা এটি কেমন দেখছেন আর কি, মানে সিমটম গুলি কেমন দেখছেন? না, সেটা ধন্যবাদ। এই আলোচনাটা আসলে অনেক দিন ধরেই হচ্ছে। প্রথমত একটা জুলাই 2024 একটা পরিবর্তনের পর একটা সরকার, সেই সরকারের একটা যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষের সেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছিল এবং তারা প্রায় 1.5 বছর ধরে ক্ষমতায় আছে। মানুষের সেই আশা আকাঙ্ক্ষার আসলে তারা সেরকম প্রতিফলন ঘটাতে পারেনি। আগের যে সরকার ছিল তাদেরকে মনে করছে যে এখন এই সরকার সেগুলো করতে ব্যর্থ হয়েছে। প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অনেক অনেক বিষয়, মানুষের দৈনন্দিন জীবনযাপনের কোনোভাবে তারা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই সরকার একটা নির্বাচন দিয়ে তারা বিদায় নিবে। এখন তারা এই সরকারকে আর দেখতে চায় না ক্ষমতা। এটাই আমার কাছে মনে হয়েছে সর্বস্তরের মানুষের আলোচনা। কিন্তু সেই নির্বাচনটা কেমন হবে সেটা একটা বড় প্রশ্ন ছিল। সবাই চেয়েছে একটা অন্তর্ভুক্তমূলক এবং অংশগ্রহণ। আপনি কি, আমি জানতে চাচ্ছি, আপনার সময় কিন্তু আমার খুব কম, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি ব্যালট পেপার পোস্ট করেছেন, সেখান থেকে আমি আপনার সঙ্গে আসলে যোগাযোগ করেছি। সেই ব্যালট পেপারে কোনো সংখ্যা নেই, যেই সিরিয়াল নম্বরটি থাকার কথা, এটি নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। কেন আপনার মনে এই প্রশ্নটি এসেছে? আচ্ছা, যে আলোচনাটা করছেন সেরকম এই নির্বাচনটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, তো এটা নিয়ে প্রশ্ন আছে। তা আপনি যে কথাটা বললেন যে আমি একটা ব্যালট পেপার পেয়েছি বিদেশে, যেহেতু আমি নিবন্ধন করেছি, সেই ব্যালট পেপারে আমি দেখলাম 2টা ব্যালট পেপার। এটা হচ্ছে নির্বাচনের যেটা প্রার্থীদের মার্কা দেওয়া ব্যালট পেপার, এটা হচ্ছে গণভোটের তথাকথিত গণভোটের ব্যালট। সেই ব্যালট পেপারে দেখছিলাম কোনো সিরিয়াল নাম্বার নেই, সেই সিরিয়াল নাম্বার নেই। তো সিরিয়াল নাম্বার না থাকার কারণে আমি দৃষ্টি আকর্ষণ করলাম যে কেন এখানে সিরিয়াল নাম্বার নেই। জিনিসটা কি আমার নিরীহ কোনো বিষয় মনে হয় না, এটা উদ্দেশ্যমূলক বিষয় মনে হচ্ছে। কারণ সরকার এখানে 3টা পক্ষ, 2টা দল এবং অন্যান্য দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু গণভোটের যে প্রশ্ন, গণভোট একটা অসাংবিধানিক, এটা বৈধ না, এটা পরিকল্পিত এবং এটা আসলে এই সরকারের একটা এজেন্ডা, এই ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকারের। তো যে কারণে তাদের একটা নিজেরা প্রচারণা করছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা বলা হয়েছে এটা করা উচিত না, কিন্তু তারপরেও তো সেটা করছে। এবং যে কোনো ভাবে তারা মনে করছে গণভোটে হ্যাঁ ভোটটাকে জয়যুক্ত করে পাশ করাতে হবে। এখন পাশ করাতে হয়, তাদের মধ্যে হয়তো এরকম দ্বিধা আছে, সেটা গণভোটে পাশ না হতে পারে। বিএনপির মধ্যে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। আমার ধারণা বিএনপির যে রাজনৈতিক অংশ তারাও গণভোটের বিপক্ষে, কিন্তু জামাত ইসলাম বা এই ঘরনা যারা অতি দক্ষিণপন্থী ইসলামপন্থী মৌলবাদী দলগুলো এটার পক্ষে, বা ইউনূস সরকার আলী রিয়াজরা হচ্ছে এটার পক্ষে। তো সেটা গণভোটকে একটা মেটিকুলাসলি বা একটা ডিক্লেয়ার বা পাশ করানোর জন্য হয়তো, যেমন গণভোটের তাদের কাছে তো আসলে এটা সফট কপি থাকার কথা, না থাকলেও এটা হুবহু ছাপানো কোনো ব্যাপার না। তো মানুষ পকেটে টকেটে বোরকার মধ্যে এগুলো নিয়ে পাঞ্জায় পাঞ্জায় যদি ব্যালট বাক্সে হ্যাঁ বাক্সে সিল দিয়ে পাশ করায় না, তাহলে কোনো প্রতিবাদ করার কোনো বিষয় থাকবে না, কারণ এখানে কোনো সিরিয়াল নাম্বার নাই। সেই কারণে মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিত বিষয়। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগলো, কেউ এটা নিয়ে কোনো কথা বলছে না, কোনো মিডিয়াতেও নয়, কারো কোনো আলোচনা তো দেখলাম না। এটা হচ্ছে সবচেয়ে অবাক কাণ্ড। জি। এবং আপনার কাছে মঞ্জুরে খোদা টরিক, আপনি ছাত্র রাজনীতি করতেন, আপনি অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ, যদিও এখন কানাডায় প্রবাসী আপনি, কিন্তু আমার আমার খুব জানতে ইচ্ছে করছে, এটা একটা বেসিক জায়গা নির্বাচনকে স্বচ্ছ রাখার। কারণ আপনি কতগুলি ভোট দিয়েছেন, মানে কতগুলি ভোট কাস্ট হয়েছে, সেই সেইটিকে হিসাব রাখার এটা একটা সর্বোৎকৃষ্ট পন্থা। যে এই হিসাব রাখার জন্যই নির্বাচনী বুথগুলোতে, মানে কেন্দ্রগুলোতে, নির্বাচনের কেন্দ্রগুলোতে এজেন্ট দেয়া হয়, যাতে করে ভোটাররা যেই ব্যালট পেপারটি নিয়ে ভোট বাক্সে ফেলে আসলেন সেইটার রেস্ট, মানে পরের অংশটুকু থাকে ওই এজেন্টদের কাছে। ফলে তারা মিলিয়ে দেখেন যে কতগুলো ভোট কাস্ট হয়েছে আর ওখানে কতগুলো ভোট আছে। সেই হিসাবটাই যদি আপনি না করেন, আমি যদি পকেটে করে দুটি ব্যালট, আমরা শুনেছি নীলক্ষেতে বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ছাপা হচ্ছে, আমি যদি সেই ছাপা ব্যালট পকেটে করে নিয়ে ব্যালট বাক্সে ফেলে দিয়ে আসি, আর যেই ব্যালট পেপারটি আমাকে দিয়েছিল সেটি যদি আমি পকেটে করে নিয়ে আসি, এটার হিসাবটা কোথায়, কে দিবে? না, সেটা সেই জন্য বললাম যে এটা একটা খুবই দুরভিসন্ধিমূলক, এটা কোনো নিরীহ ভুল না, এটা উদ্দেশ্যমূলকভাবে সেই ভুলটা করা হয়েছে। কারণ একটাতে নাম্বার আছে আর একটাতে নাই, একই সাথে আমি 2টা ব্যালট পেলাম, কিন্তু একটাতে নাই কেন? সেটাই আপনি যে কথাটা বললেন, যেরকম ইঙ্গিতটা করলেন, ইতোমধ্যে তো আমরা জানি যে ব্যালট পেপারে সিল তৈরি করা হয়েছে। বিদেশে ব্যালট পেপার একটা নির্দিষ্ট জায়গায় একটা দলের
মতাদর্শের লোকজনের কাছে পাঠানো হয়েছে এবং ব্যালট পেপার সিল সহ ধরাও পড়েছে বাংলাদেশে ছাপানোর সময়, তাকে জেলেও পাঠানো হয়েছে এবং স্বীকার করছে তাদের এই ভুলগুলো। তার মানে এটা তো জানা গেছে, জানার বাইরে যে কত কিছু করছে সেগুলো তো আমরা জানি না। আমরা জানি না, কিন্তু এই ঘটনাটি ঘটেছে তো আপনার নিজের সঙ্গেই। হ্যাঁ, আমার নিজের সঙ্গে, আমার নিজের ব্যালট, পার্সোনাল ব্যালট আমার তো কাছে কপি আছে তার। তো আপনি এটি যোগাযোগ করেননি কারোর সঙ্গে যে আমার আমার ব্যালটে ছিল সিরিয়াল নাম্বার কোথায়? না না, এটা তো কারো ব্যালটেই নাই। আমি তো মালয়েশিয়াতে কথা বললাম, আমি ইউকে তে কথা বললাম, ইউএসএ কথা বললাম, মানে আমার বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছে আমি সবার সাথে কথা বললাম, হেই আমার ব্যালটে তো সিল নাম্বার নাই, আপনাদেরটা আছে কিনা। তারাও বললো যে না আমাদেরটাও নাই। আমরা সবাই দেখলাম, ক্রস চেক করলাম, তার মানে নাই। বাংলাদেশে একজনকে বললাম, সে বললো যে নাই, তার মানে এটা কোথাও নাই। কেউ কেউ সন্দেহ পোষণ করলো, আমার ওখানে অনেকে লিখেছে যে না এটা ভুল ব্যালট। তাহলে কি নির্বাচন কমিশন আমাকে ভুল ব্যালট পেপার দিল? আমি কানাডাতে আমার দুজন বন্ধুকে জিজ্ঞেস করলাম, মনে হয় একই তো জিনিস, সেম থিং। তো তার মানে এই জিনিসটা তারা উদ্দেশ্যমূলক ভাবে করেছে। এই জন্য এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, গণভোটকে বিশেষ করে, এটা অবৈধ। বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এই গণভোটটাকে আবার সংসদে নিতে হবে। তাই যদি নিতে হয় তাহলে এই গণভোটের দরকারটা কি? এই গণভোটটাকে আছে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করার জন্য এই প্রশ্নটা তোলা জরুরি যে এই গণভোটে কোনো ছিল। আপনি যে আশঙ্কাটার কথা বলেন সেটাই করা হবে, কারণ পাঞ্জা ধরে তারা নিয়ে যে হাফ ভোটটাকে জয়যুক্ত করা হবে। মানুষ হাফ ভোট না ভোট গণভোটেটা যায় না। আমরা 91 সালে যে নির্বাচনটা হয়েছিল গণভোটের, যে পার্লামেন্টাল ফর্ম, প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টাল ফর্মে যাওয়ার, সেখানে ভোট পড়েছিল মাত্র 35%, 35%, যেখানে সকল দলের অংশগ্রহণ ছিল। তাহলে এই গণভোটে তো একটা বড় দল আওয়ামী লীগ সেখানে নাই, তার তার সমমনা দলগুলো এখানে নাই, তারপর বিএনপির মধ্যে একটা বড় অংশ এটার বিরোধিতা করছে। তাহলে এই গণভোটে মানুষ ভোট দিতে যাবে কেন? হয়। জি, কিন্তু আপনি ধরেন আপনি খুব সচেতন মানুষ দেখে আপনার চোখে হয়তো খুব দ্রুত জিনিসটা ধরা পড়েছে। আপনি তো বাংলাদেশে অনেকের সঙ্গে সংশ্লিষ্ট, বিশেষ করে রাজনৈতিক দল এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সঙ্গে আপনি সংশ্লিষ্ট আছেন। তো তাদের দৃষ্টি আকর্ষণ করেননি যে ঘটনাটি কি হচ্ছে? আমি ইতোমধ্যে অনেকে, আপনার মতো যেরকম প্রেজেন্টার আছে অনেকে আমি পাঠিয়েছি, ইতোমধ্যে অনেকে রেসপন্স করেছে, আমি দেখলাম অনেক শেয়ার হয়েছে এবং আশা করছি নির্বাচন কমিশনের একজন আমি জানি, আমার খুব পরিচিত, তিনিও পেয়েছেন। এবং সংশ্লিষ্ট এবং আমি জানি উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন ভাই আমার ফেসবুকে আছেন, আমি তাদের কয়েকজনকে পাঠিয়েছি। আমি জানি না কি হবে, কিন্তু আমি আমার দায়িত্বটা পালন করেছি যে এই ধরনের বিষয়গুলো, একটা রাষ্ট্রীয় কাজে এই ধরনের গাফিলতি, এই ধরনের অনীহা। গাফিলতি কেন বলছেন? এটা তো তারা পরিকল্পিতভাবে সুন্দর করে করেছে। সেটা প্রশ্ন থাকবে যে রাষ্ট্রে আপনার যেটা একটা মুড়ি বই থাকে, আমরা তো দীর্ঘদিন ধরে ভোট দেখতে মুড়ি বই থাকে, মুড়ি বইয়ের মধ্যে সিরিয়াল নাম্বার থাকে, যে একটা অংশ আমাদের কাছে থাকবে, একটা অংশ কেউ যদি চ্যালেঞ্জ করে, গণভোটে তো এটা একটা চ্যালেঞ্জ করে একটা বড় ইস্যু তৈরি করলো, ভবিষ্যতে অবশ্যই চ্যালেঞ্জ হবে, কেউ না কেউ রিট করবে, প্রশ্ন তুলবে যে এই গণভোট অবৈধ। তার একটা বড় কারণ যে এতগুলো যে ভোট সংগ্রহ গুলো, তার মুড়ি বই কোথায়, ক্রমিক নম্বরটা কোথায়, এত ভোট কিভাবে সংগৃহীত হলো। যেমন তৌহিদ হোসেন যে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, মাঝে মাঝে সত্যি কথা বলেন। উনি বললেন যে এইবারের ভোটে 55% ভোট কাস্ট হবে, উনি বলেছেন। তার মানে এটা একটা এক্সপেক্টেড হাই, 55% উনি বলেছেন। বাংলাদেশের সাধারণ নির্বাচনে 50, যেগুলো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, 65, 70, 75 পর্যন্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু এবার বলছে 55। তাহলে আমরা ধারণা করছি তার চেয়ে কম হবে। আর হ্যানা ভোটের ক্ষেত্রে যদি আরো কম হয় তাহলে তো এটা বিতর্কিত, প্রশ্নবিদ্ধ হবে। আর যে প্রশ্নটা উত্থাপন করলাম সেটা নিয়ে তো আরো গুরুতর। এটি তো মাত্র একটি মাত্র জিনিস, এর বাইরে আরো অনেক কিছু শুনছি। এজেন্ট নিয়োগ দেওয়া করার থেকে শুরু করে গুপ্তভাবে কি কি ঘটনা ঘটছে। ধরেন নির্বাচন কমিশন থেকে আমি শুনলাম যে কেউ পুরো পূর্ণাঙ্গ হিজাব করে, মানে হিজাব না, নেকাব, মানে যারা শুধুমাত্র চোখ বের করে রাখে, আমি বলি এই যে বস্তা পরা, হ্যাঁ, এই বস্তা কেউ পরে যেতে পারবে না, তাদেরকে মুখমণ্ডল খোলা রাখতে হবে, এরকম একটা নির্দেশনাও নাকি এসেছে। কারণ আমি শুনেছি যে মেয়েদের বোরখা পরে গিয়ে একজন আর ভোট আরেকজন দিয়ে আসবে, এরকম অভিযোগের কথাও উঠেছে। তানভীর লিংকন, আপনারা কেমনটি দেখছেন পুরো বিষয়টি? আমরা মজা নিচ্ছি, দেশবাসী মজা নিচ্ছে, সকলে মিলে আনন্দে খুশিতে ঠেলায় ধাক্কায় নির্বাচন উপভোগ করছি। আপনারা যেমন দেখছেন প্রবাস থেকে, আমরাও দেখছি আমরা মামুদের নির্বাচন। তো আমাদের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, সুশীলরা তো খুব সরব ছিলেন 2018, 2024-এ, আমি ডামি, নিশিরাতের ভোট, কত কিছু। তো এখন কিন্তু তাদের কোনো সমস্যা নাই, আমরা মামুরাতে তারা খুব খুশি, তারা খুব এনজয় করছে। আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে স্বাধীনতার 54 বছর পর
1971-এ যারা মানবতা বিরোধী অপরাধ করলো, যারা গণহত্যা করলো, যারা নারী ধর্ষণ করলো, যারা বুদ্ধিজীবীদের হত্যা করলো, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বললো, তাদের পিছনে মিডিয়া দৌড়াচ্ছে। তারা এখন বাংলাদেশের উদার গণতান্ত্রিক রাষ্ট্র, আর যাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়ে হলো, যারা এই দেশের জন্য জীবন দিল, তারা এখন মানবতা বিরোধী অপরাধের দল। তো এইগুলা বাংলাদেশের দুর্ভাগ্য ছাড়া আর কি। আর আমরাও এগুলো আসলে মজা নিচ্ছি, মজা দেখবো। আর আমাদের আরো দুর্ভাগ্য হচ্ছে যে বিগত 17 মাস বিএনপি যেভাবে আওয়ামী লীগকে দমন পীড়ন করলো, আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন করলো, যেভাবে মিথ্যা মামলা দিল, তো ধানমন্ডি 32 ভাঙ্গা থেকে এমন কোন অপকর্ম নাই যেটা বিএনপি করে নাই। তো বিএনপি এখন আওয়ামী লীগের রক্ষা করতে হিসেবে এসছে। আওয়ামী লীগকে নাকি রাজনীতি করার সুযোগ দিবে বিএনপি। আওয়ামী লীগকে নাকি যদি বিএনপি নির্বাচিত হয়ে আসে তাহলে নাকি আওয়ামী লীগের যারা বন্দী নেতারা আছে তাদেরকে নাকি জেল থেকে মুক্তি দিবে, আরো কি কি নানা ধরনের আপনার দেখাচ্ছে আর কি। বিএনপি যে মূলা খেয়ে অভ্যস্ত, ওই মূলা আওয়ামী লীগের সামনে ঝুলাচ্ছে। এখন আওয়ামী লীগকে যদি বিএনপিরা তাদের মতো বোকা ভাবে, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিতে যাবে। আর আওয়ামী লীগের ভিতরে যদি মিনিমাম দেশপ্রেম থাকে, মিনিমাম দেশত্ববোধ থাকে, বঙ্গবন্ধুর প্রতি যদি তাদের ন্যূনতম ভালোবাসা থাকে, তাহলে বিএনপির এই ফাঁদে আওয়ামী লীগ পা দিবে না। আর জামাতের ফাঁদে তো পা দেওয়ার প্রশ্নই আসে না। তো সুতরাং নির্বাচন যেটা 12 তারিখ হতেও পারে, আবার আমি মনে করি যে নাও হতে পারে। শেষ মুহূর্তে বাংলাদেশে আসলে অনেক খেলা চলছে, পর্দার পিছনে অনেক কিছু নাড়াচাড়া হচ্ছে। আর আপনি দেখেন সেখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই গত 18 মাসে দেশটিকে যারা লুটে পুটে শেষ করেছে, এই চোরবাটপাররা যদি সেফ এক্সিট না পায়, বা তাদের যদি পরবর্তী ডেস্টিনেশন গুলো একেবারে সেফ সিকিউর না হয়, তারা নিজেরাই একটা আলকোল লাগিয়ে দিবে বাংলাদেশে, কেওয়াস সৃষ্টি করে দিবে, সোদের নির্বাচনটা পোস্টপোন্ড হয়। তো এবং সব মিলে এখানে তো টোটাল বাংলাদেশে এই যে গণভোট বলেন বা নির্বাচন বলেন, এখন তো সবই সংবিধানের সংবিধান রক্ষার শপথ নিয়ে তারা সংবিধানকে ভয়াবহভাবে ওখানে ভাঙচুর করছে সকলেই, সাথে সেনাবাহিনী তো আছেই। তো কেউ কিন্তু মানে অপরাধ থেকে কিন্তু মুক্ত না। এখন এই সব অপরাধীরা এক হয়েছে সুলতান আপা। 12 তারিখে দেশ বিক্রির নির্বাচন, দেশ ধ্বংসের নির্বাচন, গণতন্ত্র ধ্বংসের নির্বাচন, মুক্তিযুদ্ধ হত্যা নির্বাচন হচ্ছে 12 তারিখে। 12 তারিখ মূলত এখানে কোনো কিছু পুনরুদ্ধার হবে না। 12 তারিখ হবে যে বাংলাদেশে কে কত মানে আপনার মব তৈরি করতে পারে, কারা ভোট সেন্টার বেশি করে দখল করতে পারে, কে ভোট জোর করে নিতে পারে, এগুলো হবে 12 তারিখের। এখানে সাধারণ মানুষের অংশগ্রহণ, যারা বিএনপি বা জামাতি দলগুলোর সাথে যারা সম্পৃক্ত, তাদেরই একটু আগ্রহ আছে। এছাড়া মাস পিপলের কথা যদি বলেন, যেগুলো আমরা ফ্লোটিং ভোট বলি, আওয়ামী লীগ বাদ দিয়ে সাধারণ মানুষের আসলে এগুলা নিয়ে কোনো ধরনের কোনো উৎসাহ আবেগ আছে বলে অন্তত আমি চোখে পড়িনি বা দেখিনি। বা নির্বাচন হলে যেমন পাড়া মহল্লে একটা আমেজ থাকতো আগে, যে চায়ের দোকানের একটা আড্ডা থাকতো, আপনি শুনশান নীরবতা। আমি একটু আগেও ধরেন ঢাকা শহরের অনেকগুলো জায়গায় ঘুরে আসছি, একেবারে শুনশান নীরবতা। আপনি বিশ্বাস করবেন যে মানুষের ভিতরে যে একটা নির্বাচন রাত পড়লে 2 দিন পরে এটা নিয়ে যে মানুষ একটা কথা বলবে, মানে কারোর কোনো আগ্রহ নাই, মানে সবারই এক হতাশা যে কি হবে, এগুলা নির্বাচন কি আদৌ হবে, নির্বাচনে আসলে হলে ভোট দিতে যাবে কে, এগুলা কিসের নির্বাচন, এইগুলা নিয়ে প্রশ্ন আছে আর কি। তো সব মিলে আমার মনে হয় মানে এটা হচ্ছে জাস্ট তারা 18 মাসে যে অবৈধ কাজগুলো করেছে, সে অবৈধ কাজগুলোর একটা বৈধতা নেওয়ার অপচেষ্টা তারা করছে 12 তারিখে, এটা আর কিছু না। জি, মঞ্জুরের কথা টরিক, আমি আজকে বাংলাদেশে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আমি কথা বলেছিলাম নির্বাচনের পরিবেশ কি কেমন বুঝতে পারছে তারা এই বিষয়টি নিয়ে। আপনি জানেন যে সাংবাদিকরা কিন্তু এখন কথা বলতে পারে না বাংলাদেশে। আমি অনেককে আমন্ত্রণও জানিয়েছিলাম, কিন্তু তারা খুবই অনিরাপদ বোধ করছে। তো তাদের অবজারভেশন, একজনের অবজারভেশন আমি একটু আপনাকে বলি, সেটি হচ্ছে গিয়ে, বিশ্বাস করেন ভোট নিয়ে মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ দেখি না। জামাতিরা 100% যাবে, বিএনপি ওয়ালারা 90% যাবে। টানা 3 বার তারা ভোট দেয়নি, তারা তো যাবেই। এবং সেই হিসেবে তো 45%-এর বেশি উপস্থিতি হয়। আপনি এই তার পর্যবেক্ষণটি কেমন চোখে দেখছেন? কয়েকটা প্রশ্ন। একটা বললেন যে মানুষ
কত শতাংশ ভোট দিতে যাবে, ভোটের আমি আমার একটা বোন থাকে বগুড়াতে, বগুড়া ধুনট থানায় আর কি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, বললো যে এরকম আবহাওয়া আমেজ নাই। ঢাকায় আমার আর এক বোন থাকে, সে হচ্ছে দিয়াবাড়িতে, আমি যে সাধারণত যেখানে উঠি। তো উনি বললেন যে আমাদের এখানে তো ভোটের আমেজ টামেজ উত্তর আর শেষে আর কি দিয়াবাড়িতে। তো কিছু কিছু জায়গায় আমেজ আছে যেখানে হয়তো কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কালকে একটা সংবাদ দেখলাম, সেখানে দেখলাম যে 100 জায়গায় বিএনপি মোটামুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতবে, সেখানে এরকম প্রার্থী নাই। যেমন আপনি যদি বলেন যে মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড়াচ্ছে পাটোয়ারি, তো উনি একটা শুনলাম যে কি পাপ করেছিলেন যে পাটোয়ারির বিরুদ্ধে নির্বাচন করতে হচ্ছে, যার বিরুদ্ধে সাবের হোসেন চৌধুরী ছিলেন আর কি। এরকম বিভিন্ন জায়গায় এরকম হাস্যকর কিছু বিষয় ঘটেছে। প্রধানত নির্বাচনের আমেজ কোথাও আছে কোথাও নাই। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই পরিস্থিতি থেকে মুক্তি চাই, মানে ইউনূস সাহেবের শাসন থেকে, রেজিম থেকে আমাদের এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়ার উপায়টা কি? যাই হোক ভাঙ্গাচুরা, যাই হোক আমি দামি আমু মামু, যে একটা নির্বাচন দরকার, পরিবর্তনটা দরকার, এটা হচ্ছে আমার ইমিডিয়েট এজেন্ডা, মানে আমি বাম অনেক নেতাদের কাছ থেকে শুনছি। তো এই মুহূর্তে নির্বাচন হলে নির্বাচনে কম মানুষ অংশগ্রহণ, সেটা একটা বিষয়। এই মুহূর্তে এই সরকারের বিদায় নেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সরকারের ভিতর 3-4টা পক্ষ আছে, তারা মেটিকুলাস নানা ডিজাইনের মধ্যে নানা ধরনের তৎপরতার সাথে নির্বাচন বঞ্চন করা, নির্বাচন করা, এগুলো সেই চেষ্টাগুলো ছিল। সর্বশেষ হাদি প্রোগ্রাম নিয়ে, প্রজেক্ট নিয়েও তারা নেমেছিল, সেটা হয় না, হতে পারে নাই। কারণ হচ্ছে শেখ হাসিনা নির্বাচনগুলো করতে পেরেছেন, টোটাল রাষ্ট্রযন্ত্র তার পক্ষে ছিল। এখানে যারা এই চেষ্টাটা করছে তাদের পক্ষের একটা অংশ আছে, সেনাবাহিনী যদি পুরোটা থাকতো, বেসামরিক প্রশাসন যদি পুরোটা থাকতো, দেশ বিদেশের সংস্থাগুলো যদি তাদের পুরোটা থাকতো, সেটা তারা ওই ধরনের অকুণ্ঠ সমর্থনটা পায় না। বিএনপি নানা কৌশলে কম্প্রোমাইজ করতে করতে 12 তারিখ পর্যন্ত যাবে আর কি, তারা 12 তারিখ পর্যন্ত টেনে নিচ্ছে আর কি। তো 12 তারিখ পর্যন্ত টেনে নিলেও আপনি যখন ভোটের হিসাবটা আসা শুরু করবে, সিটের হিসাব, তখন কিন্তু রাস্তার যে পরিস্থিতিগুলো চেঞ্জ হয়ে যাবে। এই জুলাই সনদ টনদ এগুলো কোনো কিছু থাকবে না, ঠিকবে না। কিন্তু একটা ডিজাইন যেটা আছে যে ওই সনদ পাশের মধ্যে দিয়ে, হ্যাঁ না ভোটের পাশে দিয়ে যেটা করার চেষ্টা করছে, ওই জিনিসটাও টিকবে না। এই কারণে যে কারণ তারাও কৌশলের অংশ নিয়েছে যে আমরা শুধু এটা দেখতে চাই। কিন্তু ইউনূস প্রশাসন এই হ্যাঁ না ভোটকে নানা ধরনের দুরভিসন্ধির সাথে যুক্ত করা হয়েছে। এই যুক্ত করে তারা ক্ষমতাকে দীর্ঘায়ু করা, সংসদকে, গত সরকারকে, আগামী সরকারকে নিয়ন্ত্রণ করা, তাদের দায় মুক্তি নেওয়ার নানা বিষয়। কারণ ইতোমধ্যেই 9 জন উপদেষ্টা তারা পাসপোর্ট জমা দিয়েছে, তারা বিদেশে যে তাদের পরিবারকে পাঠিয়ে দিচ্ছে। এটা আমার কথা না, পররাষ্ট্র উপদেষ্টা নিজেই কথাগুলো বলেছেন। ইতোমধ্যে কয়েকজনকে আজকে দেখলাম, যমুনা গ্রুপের যিনি প্রধান সালমা ইসলাম, তাকে বিদেশে যেতে চেয়েছিল, তাকে ফিরিয়ে দিয়েছে, সে যেতে পারে নাই। একজন প্রশাসককে, সিটি কর্পোরেশন প্রশাসন, তারা এদেরকে নিয়োগ দিয়েছে। এরকম বেশ কিছু মানুষের ইতোমধ্যে গোপনে অনেকে এমবার্গো দেওয়া হয়েছে, সেটা আমরা জানি, আমি একজনের কাছে শুনলাম। তো অনেক মানুষের যেতে পারবে না, কারণ 12 তারিখের চিত্রটা আলাদা। একটা হচ্ছে ভোটের প্রশ্নটা বিএনপি বেপরোয়া হয়েছে, কারণ তো বেপরোয়া না হয়ে তাদের কোনো উপায় নাই, তাদের ক্ষমতায় থাকতে হবে, দল টিকাতে হবে, প্রধান প্রশ্ন। তো এই সমস্ত প্রশ্নগুলো একটা নির্বাচনে অনেক অংশগ্রহণ না করলে নির্বাচনটা আমার ধারণা হয়ে যাবে। অনেক টেনে টুনে বন্ধ করা, বাতিল করার নানা চেষ্টা চলবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হবে না। কিন্তু তারপরে সরকার কতদিন থাকবে, কিভাবে থাকবে, সেটা প্রশ্ন। যে কোনো ভাবে বিএনপি যদি ক্ষমতায় থাকতে চায়, তাকে কোনো না কোনো ভাবে কম্প্রোমাইজ করতেই হবে। বিশেষ করে আওয়ামী লীগের সাথে তাদের কোনো না কোনো বোঝাপড়া করতে হবে। কারণ ইতিমধ্যে আমি শেখ হাসিনার 2-3টে ইন্টারভিউ দেখলাম। তারেক রহমানের ইন্টারভিউ, গতকাল রয়টার্সের সাথে উনি যে ইন্টারভিউটা দিলেন, তিনি বললেন যে হ্যাঁ, বঙ্গবন্ধু পরিবার থেকে কেউ যদি রাজনীতি করতে চায় করবে। এখানে দয়া দাক্ষিণের বিষয় না, সবাই গিভ অ্যান্ড টেকের একটা বিষয়, সবার কিছু বোঝাপড়ার বিষয়। রাজনীতি করা, মাঠে টিকে থাকা, ক্ষমতায় টিকে থাকা, দেশ বিদেশে নানা বিষয়ের সাথে বলয়ের সাথে যোগাযোগটা রাখা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ক্ষেত্রে নির্বাচনটা হয়তো হবে। আমার ধারণা বিএনপির পক্ষে একটা এখন হাইপ উঠছে, যেটা দীর্ঘদিন কৃত্রিম ভাবে জামাত গড়ে তুলেছিল। আপনি ফেসবুক দেখলে জামাত দেখবেন, বাস্তব মাঠে বিএনপির পক্ষে, বিএনপি হয়তো যেহেতু ওইরকম প্রতিদ্বন্দ্বিতা নাই, 200টার উপরে তারা হয়তো সিট পাবে, সিট পেয়ে তারা ক্ষমতা তারা যাবে। জামাত চেষ্টা করবে নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে, কিন্তু শেষ পর্যন্ত তারা পারবে না। মাঠের পরিস্থিতি দিন দিন চেষ্টা করছে। আপনি যেটা বলেন যে বোরকা পরে নানাভাবে ভোট দেওয়ার, সেই চেষ্টা বিএনপির পক্ষ থেকে গতকাল পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বোরকা পরে সেখানে 4 জন করে মহিলা থাকতে হবে, যে তাদেরকে চেক করার জন্য 4টা পক্ষে, যে যাতে তারা এই ধরনের কোনো কাজ বা তৎপরতার সাথে যুক্ত না হতে পারে। ইতোমধ্যে সেই জিনিসগুলো ইঙ্গিত দেওয়া হয়েছে এবং কিছু কিছু ধরাও পড়েছে সেই চেষ্টাগুলো। যে কারণে বিএনপি এখন মনে হচ্ছে তৎপর, সরকার প্রশাসনের উপর চাপ। সরকার প্রশাসনও মনে করছে বিএনপি ক্ষমতা আসবে এই সময়ের কালে মোটামুটি নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য অনেকগুলো জরিপ আছে। আমি কালকে একটা ইন্টারভিউ শুনলাম, নাদিম কামরান চৌধুরী ছাত্রলীগ করতেন এক সময়, উনি এমপি ছিলেন 2 বার, তিনিও একটা প্রেডিকশন দিলেন
তো সেটাও মনে হলো যে বিএনপি উনি ওনার সংগঠন থেকে এর আগেও যে প্রেডিকশন গুলো দিয়েছেন সেগুলো মোটামুটি পজিটিভ, সেগুলো হয়েছে। সেই জন্য তার তার নাদিম কামরান চৌধুরীর ডাকসুর সাবেক জিএস ওনার বক্তব্যটাকে আমি খুব গুরুত্ব দিই। কারণ ওনার সবগুলো প্রেডিকশন এর আগের যেগুলো প্রথম আলো সব বিভিন্ন পত্রিকা এসেছিল ঠিক ছিল। আমার ধারণা হয়তো বিএনপি এই কাজটা করবে। এবং আপাতত জামাতের যে অবস্থা উল্লম্ফন, যে কৃত্রিম যে অবস্থা তৈরি করেছে, সেটা নানা কারণ আছে, কৌশল আছে, সে আলোচনা হয়তো দীর্ঘ, সেটাতে না যাচ্ছে। বুঝতে পেরেছি। কৃত্রিম হোক আর সত্যি হোক, জামাতের পক্ষে একটা হাইপ আমরা অন্তত দেখেছিলাম। হাইপের চেয়েও আমি বলবো যে একটা মেকানিজম দেখেছি। সেই সঙ্গে দেখেছি ধরেন আন্তর্জাতিক অঙ্গন থেকে জামায়াতকে ক্ষমতায়ন করার একটা প্রক্রিয়াও দেখেছে, যেটি ওয়াশিংটন পোস্টের রিপোর্টে এসেছে। আপনি জানেন বিভিন্ন ভাবে কিন্তু এই জিনিসগুলি মানে মোটামুটি দৃশ্যমান হয়েছে। আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই যে আমেরিকান অ্যাম্বাসাডার তিনি জামায়াতের কোনো নেতার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। তাদের সঙ্গে সম্পর্ক আছে, মেনটেন তারা করে, কিন্তু প্রকাশ্য তারা মিটিং করে এটা আমি দেখি নাই। ফলে এই আলামতগুলি খুব স্পষ্ট ছিল। এখন হঠাৎ করে বিএনপির পক্ষে আবার হাইপটা কেন, আর জামাত সেটা মানবেই বা কেন? তানভীর লেঙ্কান। জামাত শেষ পর্যন্ত চেষ্টা করবে, প্রশাসন সবকিছু তাদের, ইউনুস তো আছে, তাদের ওয়াকার ইউনুস দুইজনই আছে তাদের পক্ষে, কিন্তু ওয়াকার এবং ইউনুস কুলে উঠতে পারছে না। টনিক ভাই যেটা বললো যে প্রশাসনে তাদের নিরঙ্কুশ ইয়েটা নাই, আধিপত্যটা নাই, সেখানে প্রশাসনও কিন্তু দ্বিধা বিভক্ত, প্রশাসন 3-4 ভাগে বিভক্ত। তো যার কারণে আপনার এই যে গত 18 মাসে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেনি, এবং ভোটারদের যে নিরাপত্তা দেওয়া বা এটাও পারবে না। এটা অ্যাবসার্ড, এগুলো সম্ভবই না। আপনি দেখবেন যে সকালবেলা ঘুম হওয়ার সাথে সাথে, ঘুম থেকে ওঠার সাথে সাথে ভোট বাক্সের বাক্সের যে ভোট, ওই ব্যালট বাক্স নিয়ে চলে যাবে একদিকে, নিয়ে পানিতে ফেলে দিবে হানা ভোটের বাক্স, ওই বাক্সই বোঝা পাবে না যে ভোট হবে আগে এইটা কিনা বলে নির্বাচনের ভোট, হানা বাক্সের ভোট। আমি বলে দিলাম আপনারা, আমি সুলতানাবাবু বলি, আজকে আপনি ওই দিন লাইভ করবেন, আমি বাংলাদেশে কত জায়গার পুকুরে, ডোবাতে, নালাতে হানা ভোটের বাক্স ভাসে, আপনি খালি দেখবেন ওদিন। কারণ মানুষ লাইট থেকে হানা ভোট মানে আপনার দেশের বাইরে পাঠাবে। এগুলো এই যে হানাটা কাদের? হানা তো হচ্ছে এই যে জামাত, এনসিপি, ইউনুস, আলী রিয়াজ, এইসব চোর বাটপার বদমাইশদের হলো হানা ভোটের ভণ্ডামি। এটা তো জনগণের জন্য কোনো হানা ভোটের ইয়ে নাই। আর বিএনপি জেনে শুনে এই ধরনের সংবিধান বিরোধী কর্মকাণ্ডে বিএনপি নিজেদেরকে জড়াবে না, কারণ বিএনপির লং টার্ম রাজনীতি করার ইচ্ছা আছে। তারা কি বসে বসে, তারা তো, আমি তো মানে তাদের, টনিক ভাই যেটা বললো যে কোন রকমে 12 তারিখ পর্যন্ত যা, তারপর হবে খেলা। আপনি 12 তারিখ সকাল মানে দুপুর 12টার পর থেকে দেখবেন ইউনুস সবগুলোরে বাঁধবে, যমুনা থেকে বের হতে পারবে না, ওগুলোর ওখানে বেঁধে ফেলবে। 12টার মধ্যে, দিনের 12টার মধ্যে ইউনুসের এই যতগুলো আছে চোরটা, এগুলো সবগুলোরে বিএনপি 12টার মধ্যে বেঁধে রাখবে। বেঁধে, ওই যে শফিক বলছে না ডাস্টবিন, যে নির্বাচনের ফলাফল পরে হানা ভোটের ফল দিতেই পারবে না, আগে এই ইয়ের ভোটের অংশ দিতে হবে, জাতীয় নির্বাচনের ফলাফল দিতে হবে। ওয়ান্স জাতীয় নির্বাচন ফলাফল দিবে, প্রশাসন আর কারো কথা শুনবে না, কারো কথা শুনবে না। আপনি লিখে রাখেন এগুলো, যে প্রশাসন কারো কথা শুনবে না। যদি সেখানে যে আসুক, বিএনপি যদি ক্ষমতায় আসে, এগুলা পরের দিন দেখবেন যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এগুলাকে বাতিতে টোকায় আপনারা রাস্তাঘাটে কাউকে পাবেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, যে এই ধরনের নির্বাচন করে বা এই ধরনের আচার আচরণ করে বাংলাদেশকে আসলে একটি মানে সাস্টেনেবল ডেমোক্রেসিতে আসলে আমরা যেতে পারবো, এটা সম্ভব না। কারণ যে অরাজকতা ইউনুস আমাদেরকে গত 18 মাস আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবং মানুষের মধ্যে যে হানাহানিটা তৈরি করেছে, যে বিভেদটা তৈরি করেছে, এটা লং রান বাংলাদেশকে সাফার করবে, বাংলাদেশের জনগণ সাফার করবে। আজকে দেখেন মানে তারেক রহমান যত কথাই বলুক বা যত আশ্বাসী দোক জাতিকে, দিন শেষে তারেক রহমান কিন্তু একবারও বলে নাই যে গত 18 মাস বিএনপি কর্তৃক আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যে মিথ্যা মামলা, নির্যাতন, নানা ধরনের নিপীড়ন হয়েছে, সেজন্য বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের কাছে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। সেটা কিন্তু বিএনপি করে নাই। উপরন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়ায় তাদের ইন্ধন ছিল, এবং ইউনুসের এই যত অপকর্ম, সেগুলো কিন্তু তারা তলে তলে তাদের সায় ছিল। এবং সবচেয়ে বড় যে ইস্যুটা, এই যে ইউনুস যে অবৈধ চুক্তিগুলো করেছে, এই চুক্তির ব্যাপারে বিএনপি এখনো কোনো খোলাসা করে না। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণেও তারেক রহমান এ ধরনের কোনো আপনার কথা কিন্তু তিনি বলেননি, যে বিগত 18 মাসে দেশ বিরোধী যত চুক্তি হয়েছে, যদি বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত না হয়ে থাকে, তাহলে বিএনপি ক্ষমতায় আসলে ওই চুক্তিগুলো আমরা বাদ করব।
বা বাতিল করবে, এই ধরনের কোনো ঘোষণা কিন্তু বিএনপিও দেয়নি, জামাতও দেয়নি। কিন্তু আমরা যে জিনিসটা শুনেছি যে সবচেয়ে যে আমাদেরকে যে গোলামের চুক্তি যেটাকে বলে, যে এনডিএ চুক্তি ইউএস এর সাথে, সেখানে বিএনপি এবং জামাতের সাথে কিন্তু আপনারা প্রায় 15-20 দিন আগে শুনেছিলেন যে ট্রাম্পের ঘনিষ্ঠ কেউ তাদের দুপক্ষেরই অনুমোদন নিয়েছে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে এনডিএটাকে তারা কন্টিনিউ করবে কিনা। সেখানে জামাত এবং বিএনপি দুদলই কিন্তু তারা বলেছে যে না, আমরা এনডিএ চুক্তির পক্ষে আছি। তার মানে কি, এই যে গত 18 মাসে এই দেশটিকে সম্মিলিতভাবে বিক্রি করা হলো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হলো, বাংলাদেশের আপনার ইকোনমিক্যাল রিসোর্সেস যত হাব গুলো আছে যেগুলোকে অলরেডি ফরেনার দ্বারা তুলে দেওয়া হয়েছে, সবকিছুই যদি আপনারা দিয়ে দেন, আপনারা যে এই উন্নয়নের বুলি শোনাচ্ছেন, জুড়ি শোনাচ্ছেন আমাদেরকে যে আপনারা ক্ষমতায় আসলে ওই বেকারত্ব দূর করবেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন, এই করবেন, নারীর ক্ষমতায়ন করবেন, দুনিয়ার অনেক কিছু করবেন, টাকা না থাকলে করবেন কি? কি দিয়ে করবেন? অলরেডি বাংলাদেশ 23 লক্ষ কোটি টাকা ঋণের তুলে চাপা পড়েছে, যেটা ছিল 2023-24 2 লক্ষ কোটি টাকা। সেখানে 21 লক্ষ কোটি টাকার এই যে অতিরিক্ত ঋণ, সেটা না। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট নিউজটা আমি আপনাকে বলি যে বোয়িং কেনার যে ঘটনা, যেটা দিয়ে বলেছিল যে আমেরিকা আমাদেরকে ইয়ে করবে, কিনা বলে ট্যারিফ আমাদেরকে কমিয়ে দিবে। তো ট্যারিফ কমাবে কি? তো আমরা 35,000 কোটি টাকার বিমান কিনে আমরা ট্যারিফ হচ্ছে যে 20-19% আসছে, মানে 20 থেকে 19 হচ্ছে আমাদের ট্যারিফের পার্সেন্ট। আগে তো 15 আছে, আগে ছিল 35, এখন হয়েছে 34। এই হচ্ছে আমাদের সার্থকতা, তাই তো? তার মানে কি আমরা দেশ, আমি শেষ করব। মঞ্জুরে খোদা টরিক, এই যে আমরা আমাদের ছোটবেলায় দেখেছেন এই নির্বাচন, আমাদের সন্তানেরা দেখেনি। টরিক ভাই, আপনি নিশ্চয়ই এটা দেখেছেন যে ছোটবেলায় যেই নির্বাচনগুলি, মানে এরশাদের আমলের যে নির্বাচনগুলি আমরা দেখেছিলাম, ব্যালট বাক্স দৌড়ে মানে ব্যালট বাক্স চুরি করে নিয়ে গেছে বাড়িতে, তারপরে ঘরে বসে বসে বাচ্চারা সহ সিল দিচ্ছে। আরে আমি তো নিয়ে গেছি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যালট বাক্স করে মাথায় নিয়ে চলে আসছি, ভোট উল্টাপাল্টা দিয়ে দেখে আমি তো আনছি। জি, এই দৃশ্যগুলি আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, আমাদের এখনকার জেনারেশনরা দেখেনি। আপনার কি মনে হয় ওই পুরনো দৃশ্যগুলি, যেমনটি তানভীর লিঙ্কন বললেন, ওই দৃশ্যগুলিকে আমরা এবার দেখবো? এরকম ধারণা ছিল যে একটা মবের নির্বাচন হবে। প্রথমত যে ইউনূস সাহেব যেটা বলেছেন যে ঐতিহাসিক নির্বাচন, নজিরবিহীন নির্বাচন, ওইটা একটা ফালতু কথা, এটা আসলে হবে না। তো উনি আসলে বাকুয়াজ একজন লোক, অনেক ফালতু কথা বলেন, এটাও তার একটা। তো নির্বাচন একটা হবে মোটামুটি, আমার ধারণা কিছু কিছু জায়গায় সহিংসতা হবে, কিছু কিছু জায়গায় আমার ধারণা নিয়ন্ত্রণের বাইরে যাবে না। কারণ প্রশাসন কিন্তু একটা গুরুত্ব, আপনি প্রশাসনকে তারাও চাচ্ছে যে এই নাভিশ্বাস থেকে মুক্তি চায়। তারা এই জিনিসটাকে বুঝতে হবে যে সরকার প্রশাসন, মানে প্রশাসন যারা, আমলা যারা, তারা চায় নাভিশ্বাস থেকে মুক্তি। সেনাবাহিনী বারবার বলেছি, সেনাবাহিনী নিয়ে অনেক কথা আছে, কিন্তু তারাও আর বাইরে থাকতে চায় না ভিতরে। যে কারণে কিছু বিষয় হবে, কিন্তু ওই রকম ব্যাপক গোলযোগ হয়, নির্বাচন বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করানোর প্রজেক্ট একটা আছে, কিন্তু সেই চেষ্টাটা হবে, কিন্তু সেটা হয়তো পার পাওয়া যাবে না, সেটা করতে দেওয়া যাবে না। সেদিক থেকে প্রশাসন, সরকার, সেনাবাহিনী, আমলা, ব্যবসায়ী, বিদেশি, ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা। বিদেশি সন্তান, ভারত আমেরিকার কথা বলছি না। টরিক ভাই দেখেন, জামাত এক ধরনের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সবকিছু গুটিয়ে এনেছে। আমরা শুনেছিলাম যে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, সেটিও আসলে জামাতের কারণেই, তাদেরকে নিজেদের গোছাতে একটু সময় দরকার ছিল, যেই কারণে বিএনপি চেয়েছিল প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন, রাজি হলো না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তাও রাজি হলো না। জামাত ভেবেছিল তারা ফেব্রুয়ারির মধ্যে বাতাস দিয়েছে। আপনি বুঝতে হবে যে জামাতকে কোনো পরাশক্তি তাদেরকে এমন ভাবে হাইপ তুলতে সাহায্য করতে। আমরা আল জাজিরার সংবাদগুলো যদি দেখেন, তারা তো ফ্রম দ্য বিগিনিং, আমাদের যখন গোলাম আজমদের বিচার হচ্ছিল তখন কিন্তু তাদের পক্ষে নানাভাবে প্রমোট করেছে। এবং সাম্প্রতিক সময় আমেরিকাও যদি বলে, এবং তারা কিন্তু সংবাদগুলো লিক আউট করেছে, বিভিন্ন সংস্থা তাদেরকে, জামাত তারা বলেছে, বার্গেনিং করেছে বিএনপির সাথে যে কি ধরনের নেগোসিয়েশন হবে, বোঝাপড়া হবে, স্বার্থগুলো উদ্ধার করবে। পরাশক্তির আছে স্বার্থ, তাদের কোনো বন্ধুত্ব নাই। তারা কোন দলকে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার করবে বাংলাদেশের মধ্যে থেকে। ভারত চায়নার সাথে কে কিরকম বোঝাপড়া আছে, সে চায়নাকে না করতে হবে, সোজা কথা। সেক্ষেত্রে তারা একটা জামাত চায়নার সাথে একটা বোঝাপড়া, না এখানে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শেষ পর্যন্ত জানা যায় ভারতের সাথে বিএনপির একটা বোঝাপড়া আছে। সর্বশেষ শেখ হাসিনার 13 তারিখের সাংবাদিক সম্মেলনের বক্তব্যের অনেক কথা ইঙ্গিতপূর্ণ। আপনি সেটা যদি খেয়াল করেন, রিড করেন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। তবে
জি সুলতান আপা, আরেকটা জিনিস হচ্ছে যে জামাত কিন্তু সহজে ছেড়ে দিবেন। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন প্রায় তারা 2000 কোটি টাকার একটি তারা ফান্ড তৈরি করেছে নির্বাচনের বৈতরণীটি পার হওয়ার জন্য। এবং জামাত যেখানে একটি ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, তাদের সশস্ত্র মানে ক্যাডার এটা আছেই। সুতরাং আপনি টনিক ভাই যে জিনিসটা বললো যে কিছু কিছু জায়গাতে সহিংসতার চেষ্টা করবে, আন্ডার কন্ট্রোলে থাকবে, আমার মনে হয় না যে কিছু জায়গায় আন্ডার কন্ট্রোল তারা নিতে পারবে। কারণ হচ্ছে যে তারা দিন শেষে যদি টের পেয়ে যায় যে নির্বাচনে তারা পার হতে পারবে না, সো ইউনুসের মেটিকুলাস ডিজাইন। এখন সেটা আমার ধারণা, আপনার কথার সাথে আমি দ্বিমত করছি না, যে কোনো সম্ভাবনাকে আমরা নাকচ করছি না বা গ্রহণ করছি, একটা সন্দেহের মধ্যে সবকিছু রাখছি। শেষ খেলাটা বা শেষ পর্যায়টা 12 তারিখ সকাল থেকেই বোঝা যাবে, দুপুরের পর সকাল থেকেই মূলত বুঝে। ইভেন 12 তারিখও লাগবে না টনিক ভাই, আপনি এটা 11 তারিখ থেকে বুঝে ফেলতে পারবেন। 12 ইলেকশনের একদিন আগে থেকে আসলে বোঝা যায় যে বাংলাদেশের আবহাওয়া কোন দিকে যাচ্ছে। ওইটা 12 তারিখ যাওয়া লাগবে না আমাদের। এই জন্য বললাম যে ইতিমধ্যে যেটা বোঝা যায় যে আমাদের সেনাবাহিনীর একটা বড় অংশ, শক্তিশালী অংশ যারা প্রভাবিত করতে পারে, তারা নির্বাচনটা চায়, প্রশাসন নির্বাচনটা চায়, সরকার বাধ্য নির্বাচন করতে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা নির্বাচন চাই, একটা রাজনৈতিক সরকারের সাথে আমরা কাজ করতে চাই। দেশের মধ্যে আরো অসংখ্য অনেক সংকট প্রকট তৈরি হচ্ছে, এটা তারাও বুঝতে পারছে। তারা এখন এক্সিট বা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারে বিষয়গুলো, এছাড়া অন্য কোনো বিষয়ে আমার মনে হয় না বড় কোনো ফ্যাক্টর হবে নির্বাচনের পরের ঘটনাগুলো। জামাত কামড় দেবে, কারণ তাদের এখানে অস্তিত্বের প্রশ্ন, কারণ দায় এটা তাদেরকে নিতে হবে, যে অপকর্মগুলো তারা ঘটিয়েছে এখান থেকে কেউ দায় পাবে না। আমি মনে করি ইউনূস সাহেবের তো কোনো দল নাই, উনি যখন দেশে বা বিদেশে যেখানে থাকবেন ওনাকে তো বিপদ পড়তে হবে। আপনি 32 নাম্বারকে গুড়িয়ে দিলেন, হোয়াটস রং উইথ দ্য 32 নাম্বার? ওখানে গ্রামীণ ব্যাংকের কথা বলাতে আপনি পান্নাকে জেলের মধ্যে ঢুকালেন, আনিসকে জেলের মধ্যে ঢুকালেন, তো তাদের তো এগুলো হিসাব করতে হবে তাদের ভবিষ্যতে। তারা যে হঠাৎ করে এই যে মোবাইল ফোন ভোট কেন্দ্রে নিষিদ্ধ করে দিল, এর মাহাত্ম্যটা কি? এর মধ্যে আবার জামাত এটার বিরুদ্ধে খুব। হ্যাঁ, কারণ তারা এগুলো দিয়ে মোবাইল ফোনের সুবিধা অসুবিধা দুইটাই আছে। প্রথমত তারা সবকিছু তাদের মতো করে চাচ্ছে, সেটা যখনই না হচ্ছে তাদের বাইরে যাচ্ছে। আপনি একটা যে পত্রিকায় প্রথম আলোতে একটা সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ করছে পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে, 55,000 পর্যবেক্ষক, তার মধ্যে নাপা নামের যে একজন পর্যবেক্ষক, সে নিজে 10,500 পর্যবেক্ষক নিয়ে দিচ্ছে। এই 10,500 পর্যবেক্ষক, তার কোনো অফিস নাই, এটা ভাঙাচোরা সোনের ঘর, কোনো স্টাফ নাই, কোনো অফিস নাই। এগুলো কার? এগুলো জামাতের প্রজেক্ট, আপনি ধরতে পারেন। কারণ পর্যবেক্ষক হলে যে কোনো সেন্টারে যেতে পারে। 42,000 সেন্টার, 1,20,000 হচ্ছে বুথ। এই 1,20,000 মোটরসাইকেল নেওয়া, মোবাইল নেওয়া, লোকজন ঢোকা আসা, এগুলো কাদের? এগুলো তারা বেচা বিক্রি করে, এগুলো টাকা পয়সার প্রজেক্ট। তো অনেক ধরনের বিষয় ভিতরে বাইরে অনেক কিছু হয়েছে, আবার অনেক কিছু আমরা জানি না, সেটা বোঝা যাবে। ওই যে লিঙ্কন ভাই যেটা বললেন, 11 থেকে রাত থেকে অনেক কিছু বোঝা যাবে। আরেকটা বিষয় সুলতান আপা, আপনারা শুনেছেন কিনা, সেটা হলো আনসার যে ডিপ্লয় হচ্ছে, এবং এটা কিন্তু এসেছে যে আনসারদেরকে বিশেষ ডিভাইস দেওয়া হচ্ছে, এবং যারা মূলত জামাতের পক্ষে কাজ করবে, এবং আনসাররাই মূলত ভোটের বাক্সগুলো টানাটানি করে থাকে, এদিক ব্যালট পেপার এদিক সেদিক এরা করে থাকে, এবং ওই বাক্সের পাশে আনসাররাই থাকে। এবং এই আনসারদের একটা বিরাট সংখ্যক আনসারকে নাকি ট্রেন করা হয়েছে, এটার সংখ্যা প্রায় 1 থেকে 1.5 লাখের মতো, এবং যাদেরকে সরাসরি আনসার হেডকোয়ার্টার থেকে নির্দেশনার মাধ্যমে তাদেরকে নানা ধরনের এই ইঞ্জিনিয়ারিং করার জন্য। এবং এগুলো তো হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে কি নানা ধরনের কৌতূহল কিন্তু এখন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে যত বিতর্কিত নির্বাচনই হোক, এবারের নির্বাচনকে ঘিরে যে ধরনের মানুষের মধ্যে উৎকণ্ঠা, বা এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে যে সন্দেহ, এই ধরনের সন্দেহ কিন্তু অতীতে কোনো নির্বাচনে হয়নি। আওয়ামী লীগের যে 18 বা 24 নির্বাচন, মানুষ বুঝতে পারছে যা ভোট কেন্দ্রে গেল আওয়ামী লীগ পাস, না গেলেও পাস, এতটা কিন্তু মানুষের মধ্যে এগুলা নিয়ে খুব একটা ছিল না। কিন্তু এবারের নির্বাচনে স্বয়ং বিএনপির এরাও নিজেরাও মানে চিন্তা করে পারছে না যে তারা কি আসলে এই বৈতরণী পার হতে পারবে কিনা, বা তাদের সহসায় কি তারা তাদের যে নির্বাচনের বৈতরণী তারা উত্তরাতে পারবে কিনা। এটা বিএনপি মানে সাধারণ মানুষ হচ্ছে বিএনপি নেতা কর্মীরাই বেশি উৎকণ্ঠাতে আছে। আর জামাতের যে প্ল্যান এবং তাদের যে এক্সিকিউশন পাওয়ার এবং তাদের যে মানি বলেন, মাসেল বলেন, তারা সব দিক দিয়ে আমি মনে করি বর্তমানে ম্যান পাওয়ারের দিক দিয়ে তারা বিএনপির চেয়ে পিছনে, বাট মেকানিজম, মানি, মাসেল, এদিক দিয়ে তারা কিন্তু বিএনপির চেয়ে বেশ এগিয়ে আছে। এখন বিএনপি যদি সেটা ট্যাকেল দিতে পারে, সেক্ষেত্রে বিএনপি তো পারবে, আর যদি ট্যাকেল দিতে না পারে তাহলে জামাত তারা তাদের মতো করে এটা নিয়ে আসবে। মঞ্জুরের কথা টরিক, আমি অনেকের কাছে শুনছি এরকম যে ধরেন আওয়ামী লীগের 18 নির্বাচন কিংবা 24 নির্বাচন, এটা সবাই জানতো, যেটি তানভীর হায়দারও বললেন, সবাই জানতো যে আচ্ছা আওয়ামী লীগ ভোট দিলেও আওয়ামী লীগ, না দিলেও আওয়ামী লীগ, রাইট? এইবার মানুষ একটা ক্যামোফ্লেজ আছে এটার মধ্যে। তো
আপনার কাছে কি মনে হয়, অনেকে অভিযোগ করছেন যে এই যে একটা ক্যামোফ্লেজ তৈরি করা হয়েছে, একটু একটা টান টান উত্তেজনা রাখা হয়েছে যে বিএনপি জিতবে নাকি জামায়াত জিতবে, এই উত্তেজনাটা রাখাই হয়েছে একটা একটা কি বলে এটাকে, একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, যাতে করে ভোট নিয়ে মানুষের ভিতরে কিছু উত্তেজনা আগ্রহ বাড়ানো যায়। একটা দ্বন্দ্ব, জামাত আর বিএনপির একটা মেকি দ্বন্দ্ব তৈরি করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়? আপনার সাথে একমত, জিনিসটা তো তাই। যদি আপনি প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না করতে পারেন, আপনি কি বিএনপির ভোট ব্যাংকের সাথে জামাতের ভোট ব্যাংকের তুলনা চলে নাকি? এটা হাস্যকর। না, 4টা গ্রহণযোগ্য নির্বাচনের কথা যদি বলেন, 2011 2000 যে 1991 সালের নির্বাচনে জামাত পেয়েছে সর্বোচ্চ ভোট 12%, আর 2008 সালে তাদের ভোটের পরিমাণ 4%। আপনি না, 12 না, না, 8 6 4 91 সালে জামাতের 12% না তো, ওরা হ্যাঁ 3টা 12% ভোট পেয়েছিল, জামাত 12%। আপনি দেখেন, আমার লেখাতে আছে জিনিসগুলো। আচ্ছা, সেটা হ্যাঁ, জামাত 18টা আসন পেয়েছিল, গণতন্ত্র ওইবারই সবচেয়ে বেশি আসন পেয়েছিল। গণতন্ত্র থাকলে ভোট ধারাবাহিকতা জামাত শেষ হয়ে যেত। আমাদের কারণে আমরা ভুল করেছি, ভুলের কারণে জামাতের এই পরিস্থিতি। সেখান থেকে 2008-এর নির্বাচন যেটা হলো, সেখানে 4% তারা ভোট পেয়েছিল। আপনি হিসাবগুলো দেখেন, জামাতের ভোট দিন দিন কমেছে। 12 8 6 4, একদম গ্রাফটা এইভাবে চলে আসে। আপনি নির্বাচন কমিশনের ভোটের হিসাব দেখেন আর কি। এটা বলছে যে এখন সেই হিসাবে যদি 10ও যদি 12ও যদি ধরি, বিএনপি হচ্ছে 32 ভাগ, তাদের জোটের গড় ভোট হচ্ছে 42 ভাগ, আওয়ামী লীগের গড় ভোট হচ্ছে 49 ভাগ, আওয়ামী লীগ জোটের গড় ভোট, আর এদের গড় ভোট হচ্ছে 42 ভাগ। আমার লেখার মধ্যে জিনিসগুলো আছে। তো এখন সেই ভোট নিয়ে তো বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে না। প্রতিদ্বন্দ্বিতা যদি না হয়, তাহলে এই নির্বাচনকে গ্রহণযোগ্য তো বলা যাবে না। একটা প্রশ্ন তো রীতিমতো আছে দেশে বিদেশে, বাংলাদেশের মধ্যে। আওয়ামী লীগকে মাঠের বাইরে রাখা হয়েছে, বড় টিম। ব্রাজিল আর আর্জেন্টিনা যদি না খেলে, তাহলে ওই খেলায় যদি অন্য একটা অখ্যাত একটা টিম যায়, সেই খেলা তো জমবে না, মানুষ দেখবে না। সেখানে পরিস্থিতিটা সেরকম হয়েছে, যে কারণে এইটাকে একটা হাইপ কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। সেই হাইপটা তৈরি করা হয়েছে, যেন একটা নতুন দল করা হলো, এই দলটাই খেলায় থাকতো যদি এই দলটা রান করতে পারতো। কিন্তু যে অঙ্কুরোদম যেটা অঙ্কুর যেটা মানে বীজের ভিতর থেকে যেটা চারা গজায়, তো সেটা হয়েছিল সেই 11-11 সময়। 11 যারা কুশীলব, তারা মনের আনন্দে বেগম খালেদা জিয়ার বাড়িতে তাণ্ডব চালিয়েছেন। তারা মনের আনন্দে তারেক রহমানকে মারধর করেছেন, কোকোকেও মারধর করা হয়েছে, বেদম মারধর করা হয়েছে। বলা হয়ে থাকে যে কোকোর যেহেতু শরীর ভালো ছিল না, রোগাক্রান্ত ছিলেন, ফলে তিনি সেই মারধরের পর আর সুস্থ হয়ে বাঁচতে পারেননি, তিনি মারা গিয়েছিলেন। কিন্তু তারেক রহমান সাহেব তুলনামূলকভাবে সুস্থ থাকার কারণে তিনি আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আছেন। এখন এই যে তারেক রহমানের যে অসুস্থ হওয়া, তার মারধর খাওয়া ইত্যাদি নিয়ে এখন 3টি পক্ষ কাজ করছে। একটি পক্ষ তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবকে যে মারধর করা হয়েছে, উচিত কর্ম করা হয়েছে, বিনা কারণে কি মারধর করা হয় নাকি? অন্যায় করেছেন, বদমাইশি করেছেন, এজন্য মিলিটারি মারেছে। মিলিটারি কি এমনি এমনি কাউকে মারে নাকি? এবং এই ধরনের বক্তব্য প্রথম চরমোনাই পীর সাহেব দিয়েছেন। আর যাদের সাহস নেই বা প্ল্যাটফর্ম নেই, তারা কিন্তু মনে মনে এই কথাই বলছেন যে ভালো কাজ করেছে, এরকম লোকদেরকে মারধর করা উচিত। এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, এবং এই গ্রুপের সঙ্গে অচিরেই দেখবেন যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা যুক্ত হবেন, এবং এই যে তাকে যে পিটানো হয়েছে, মারধর করা হয়েছে, এগুলোকে নিয়ে তারা প্যারোডি করবেন, কমেডি করবেন, এবং তারেক রহমান সাহেবের যে ইমেজ যেটা আছে, সেটা প্রধানমন্ত্রী হন বা যা কিছু হন না কেন, ওটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য নানা রকম ফ্যান্টাসি তৈরি করা হবে। পিনাকি আছে, পিনাকির সাথে যারা অন্যান্য যে সমস্ত লোকজন আছে, তারা এটাকে নিয়ে স্যাটায়ার করবেন এবং এটার পক্ষে যুক্তি দাঁড় করাবেন যে কেন কি কারণে সেদিন মিলিটারিরা তাকে মেরেছিল। এটা একটা পক্ষ। দ্বিতীয় যে পক্ষটি, সেই পক্ষটি হলো বিএনপির তারেক রহমান সাহেবের আপনজন। তারা এই বিষয়টিকে গোপন না রেখে বরং এই জিনিসটিকে সহানুভূতি লাভের একটা উসিলা হিসেবে সামনে নিয়ে আসবে, এবং এটা নিয়ে গল্প, কবিতা, উপন্যাস রচনা করে কেন তারেক রহমান সাহেবকে নির্যাতন করা হলো, তার মতো পুতু পবিত্র দেশপ্রেমিক দেশনেতা, এত ভালো মানুষ, দেশের চিন্তায় যিনি এটা করেননি ওটা করেননি, দেশের চিন্তায় যিনি তার জীবনকে তছনছ করে দিয়েছেন, যিনি দেশপ্রেমে শেখ হাসিনা, খালেদা জিয়া, বঙ্গবন্ধু কিংবা এরশাদ, অন্যান্য যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, তাদের সবার চাইতে তিনি কয়েক ধাপ এগোনো। এরকম একজন দেশপ্রেমিকের গায়ে যারা হাত দিয়েছে, তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে।
ক্রিয়া পড়বে শরীরে, পোকা পড়বে, পচে গেলে পুজ বের হবে তাদের শরীর থেকে, তাদের হাত থর 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 করে কাঁপবে, তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও শাস্তি পাবে, আল্লাহর গজব নাজিল হবে। এই ধরনের কথাবার্তা ন্যারেটিভ একটা পক্ষ তৈরি করেছে এবং আরও করবে। যদি তারেক রহমান সাহেব ক্ষমতায় আসেন তাহলে তার প্রতি জনসমর্থন, সহানুভূতি তৈরি করার জন্য এই ধরনের কথাবার্তা বলবে। আরেকটি গ্রুপ রয়েছেন সেনাবাহিনীর মধ্যে যারা এটা নিয়ে ঘুটু করার চেষ্টা করবেন, চক্রান্ত করার চেষ্টা করবেন, ঘোটার চেষ্টা করবেন। এবং তারই নমুনা আমরা দেখলাম ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান। তিনি আইসিটিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। মূলত তার এই সাক্ষাৎকারটি জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে। তো মেজর জেনারেল জিয়াউল হাসান কী করে র্যাবেতে অপ্রতিরোধ্য হয়ে গেল এবং র্যাব বাহিনী কিভাবে আপনার খুন, জখম, অত্যাচার, গুম করত, এটা সাক্ষ্য দেওয়ার জন্য তিনি সেখানে এসেছেন। এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। এবং গত 17 মাসে ইকবাল করিম ভূঁইয়ার যে অ্যাক্টিভিটিস এবং শেখ হাসিনার পতনের ঠিক অল্প কয়েকদিন আগের থেকে তিনি যে নড়াচড়া করছেন, কথাবার্তা বলছেন, এটা নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে এবং বেশিরভাগ 99% আলোচনা হচ্ছে ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে। তাকে বলা হয় 2014 সনে বিনা ভোটের কারিগর। 2014 সনের যে ভোটটা হয়েছে বিনা ভোটের কারিগর। এখন এই কারণে তিনি কি ভীত সন্ত্রস্ত এবং ক্যান্টনমেন্ট উন্নয়নের নামে, সৌন্দর্য বর্ধনের নামে তিনি দুহাতে যে টাকা পয়সা খরচ করেছেন এবং সেই টাকা নিয়ে ক্যান্টনমেন্টের যে অডিট ডিপার্টমেন্ট সেটি রীতিমতো তাদের সঙ্গে, সেই অডিট ডিপার্টমেন্টের সঙ্গে, পরবর্তী যারা সেনাপ্রধান হয়েছেন তাদের সঙ্গে, ন্যাশনাল অ্যাকাউন্টস কমিটির সাথে ভীষণ রকম মতদ্বৈততা আছে। এই কারণ হলো সেনাবাহিনী আধুনিকায়নের পরিবর্তে তিনি সেনা বাহিনীর আবাসস্থল ক্যান্টনমেন্টগুলোর সৌন্দর্য বর্ধন করার জন্য 2 হাতে টাকা খরচ করেছেন এবং কাউকে পরোয়া না করে। এবং সেই টাকা কত হাজার কোটি টাকা, এবং কত হাজার কোটি টাকার কত টাকা খরচ করেছেন এবং কত টাকা অপচয় হয়েছে, কত টাকা মেরে দিয়েছেন, কারা মেরে দিয়েছেন, এগুলো নিয়ে নানা রকম বক্তব্য রয়েছে। 2 নম্বর হলো তার স্ত্রী, তার স্ত্রীর ক্ষমতা, অ্যাম্বিশন এবং তার স্ত্রীর অপব্যয় নিয়ে ক্যান্টনমেন্টে রীতিমতো খোশগপ্প হয় সারাক্ষণ। 2013 সন পর্যন্ত তাকে নিয়ে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের মিথ ছিল। তিনি যথেষ্ট প্রফেশনাল এবং জানাশোনা, ব্যক্তিত্ববান, এই ধরনের কথাবার্তা চালু ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাকে নিয়ে সেই ইতিবাচক কথা আর থাকেনি। তিনি সেনাপ্রধান হিসেবে রিটায়ার্ড করার পরে তার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই শেখ হাসিনার যে পাওয়ার প্ল্যান্ট সবচেয়ে লাভজনক, এই পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছেন। তিনি সেই পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করেছেন কি করেননি ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে একটি পাওয়ার প্ল্যান্ট শেখ হাসিনা দিয়েছিলেন এবং সেটা বিক্রি করার জন্য তিনি বিভিন্ন ব্যবসায়ীদের কাছে গেছেন। বিক্রি হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তিনি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং এটা নিয়ে নানা রকম গসিপ চালু রয়েছে। তো এই সকল বিষয়ের পরে তিনি হঠাৎ করে শেখ হাসিনা বিরোধী হয়ে পড়েছেন। তারপর সেনাবাহিনীর অনেক কর্মকর্তার সঙ্গে তার দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি নিয়ে তিনি যেভাবে সামনে আসছেন এবং বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে যারা এই মুহূর্তে কমান্ডে আছেন তাদের অনেকের বিরুদ্ধে তিনি যেভাবে নড়াচড়া করছেন এবং যেভাবে সাবেক সেনা কর্মকর্তাদের একটা অংশকে তিনি কনভিন্স করার চেষ্টা করছেন, এটা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কখনো হয়নি। ইতিপূর্বে যারা সেনাপ্রধান ছিলেন প্রায় সবাই সেনাবাহিনীর যে ইউনিটি সেটার সঙ্গে কমপ্লাই করেছেন এবং সর্বাবস্থায় সেনাবাহিনীর সঙ্গে থেকেছেন। এই একমাত্র যিনি ঘরের শত্রু বিভীষণ হিসেবে সেনাবাহিনীর বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো করছেন, এটা আমাদের সেনাবাহিনীর জন্য অশনির সংকেত, রাষ্ট্রের জন্য অশনির সংকেত, এমনকি তার নিজের জন্য কর্মগুলো ভালো নয়। তিনি যা কিছু করছেন অন জেন্টেলম্যান গ্রাউন্ডে, ভদ্রলোকের সঙ্গে একদিনই আমার কথা হয়েছিল, ওনার সঙ্গে আমার কথা হয়েছিল রাশিয়ান দূতাবাসে। আমি যখন সংসদ সদস্য উনি তখন সেনাপ্রধান। তার সেই ভিজিটিং কার্ডটাও আমার কাছে রয়ে গেছে। উনি অনেক মানুষকে রেখে, কেন জানি মানে ওই সময়টাতে সেনাপ্রধান 2013 সনে তাকে কেন্দ্র করে একটা মিথ ছিল, অনেক বড় বড় মন্ত্রী তার সাথে একটা ছবি তুলতে চাইতেন। তো ওই দিন আমার সঙ্গে তার পরিচয় ছিল না, তিনি নিজেই এগিয়ে এসে পরিচয় দিলেন, কথা বললেন। তার এডিসি ছিলেন, তাকে বললেন যে স্যারকে একটা কার্ড দাও, তারপরে ছবিও তুললেন।
আমার কাছে যদিও সেই ছবি নেই, অনেকক্ষণ আমাদের কথাবার্তা হয়েছিল। তার সেদিনের সেই বিনয় এবং ভদ্রতায় আমি মুগ্ধ ছিলাম। তিনি টেলিফোন করতে চেয়েছিলেন বা আমাকে বলেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কখনোই তার সঙ্গে আমার দ্বিতীয়বার কখনো দেখা সাক্ষাৎ হয়নি। তো তিনি রিটায়ার্ড করেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে যখন তিনি সর্বপ্রথম সাবেক সেনা কর্মকর্তাদেরকে একত্রিত করে একটি মিছিল করেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, লাল করেছিলেন, ওটা আমি সমর্থন করেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আমি তাকে ফোন করতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে তার সেই উপদেষ্টা হওয়া না হওয়া নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে। আমার সুভাষিস ছিল যে ইকবাল করিম ভূঁইয়াকে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন এবং আমার বিশ্বাস এখনও আছে যে তার মধ্যে এখনও যে যোগ্যতাগুলো রয়েছে সেই যোগ্যতা দিয়ে তিনি যে কোনো একটি মন্ত্রণালয় অন্য যে কোনো কর্মকর্তার চেয়ে ভালো চালাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে আগে যে ঘটনাগুলো বললাম, সেনাবাহিনীর মধ্যে যে মানে মিথস্ক্রিয়া রয়েছে, মতদ্বৈততা রয়েছে এবং তিনি যেভাবে দুহাতে টাকা খরচ করেছেন, তার স্ত্রীর যে বদনাম রয়েছে, তার স্ত্রীর অ্যাম্বিশন নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, এগুলো কিন্তু তাকে কগনিজেন্সে নিতে হবে। ২ নম্বর হলো যে অন্যান্য সেনাপ্রধান সেই প্রথম থেকে এ পর্যন্ত যত সেনাপ্রধান যে কাজগুলো কোনোদিন করেননি তিনি কিন্তু সেই কাজগুলো করছেন এবং আদালতে এসে তিনি তার একজন সহকর্মীর বিরুদ্ধে যে সাক্ষ্য দিচ্ছেন, এটা কিন্তু সেনাবাহিনী কোনো অবস্থাতে ইন জেনারেল ভালোভাবে গ্রহণ করেননি। জেনারেল জিয়াউল হাসান সম্পর্কে সেনাবাহিনীতে অনেক নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। জিয়াউল হাসানের কর্মকাণ্ড, তার যে শেখ হাসিনার সঙ্গে অতিরিক্ত দহরম মহরম, আওয়ামী লীগের প্রতি তার অতিরিক্ত আনুগত্য, এটা সেনাবাহিনী কখনো পছন্দ করেনি, এমনকি ডিজিএফআইও পছন্দ করেনি। তো ওটা ভিন্ন বিষয়ে। জিয়াউল হাসানের বিচার চলছে, প্রচলিত যে বিচার, সে তার পাশাপাশি আবার আইসিটিতে তার বিচার চলছে। তো সেখানে ইকবাল করিম ভূঁইয়া সাক্ষী দিলেও কিছু আসতে যেত না, না দিলেও আসতেও যেত না, কোনো কিছু আসতে যেত না। ওটা জিয়াউল হাসানের যে পরিণতি, সেই পরিণতি তাকে ভোগ করতেই হতো বা হবে। কিন্তু একজন সেনাবাহিনীর প্রধান তার অধীনস্থ কর্মকর্তার কাছে কতটা অসহায় ছিলেন, কতটা দুর্বল ছিলেন, জিয়াউল হাসানের প্রতি তার কতটা ম্যালিজ ছিল, প্রিজুডিস ছিল, এটা এই সময়টিতে এসে তিনি সেটা না দেখালেও পারতেন। এর কারণ হলো পিতার কখনো কোনো অভিযোগ থাকে না। বিইং এ কমান্ডার ইন চিফ, তিনি তো আসলে সকল সেনা কর্মকর্তাদের পিতা। তো সে পিতা হিসেবে তিনি যদি তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে আসেন এবং বিশেষত তার যখন কমান্ড ছিল সেই সময়টাতে, এটা তো আসলে তার এক ধরনের ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তিত্বের দুর্বলতা, কমান্ডের দুর্বলতা। সেনাপ্রধান হিসেবে তিনি রাজনীতির কাছে হার মেনেছিলেন। সেনাপ্রধান হিসেবে তিনি যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই শেখ রেহানার যে তারেক সিদ্দিকী দেবর, তিনি এবং জিয়াউল হাসানের মতো কর্মকর্তা বা আকবরের মতো কর্মকর্তা, জেনারেল আকবর যারা ডিজিএফআইয়ের প্রধান ছিলেন, অন্যান্য যারা ডিজিএফআইয়ের প্রধান ছিলেন, তাদের উপর যে ওনার কোনো কমান্ড ছিল না, এটা আসলে এই সময়টিতে এসে বলাটা কারোর জন্যই সম্মানজনক নয়, নিরাপদ নয়। কিন্তু সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি তার এই কর্মে রাজনীতির সম্পৃক্ততা ঘটানোর জন্য তারেক রহমান সাহেবকে জড়িয়ে ফেলেছেন। তিনি বিএনপির নেতাকর্মীদের সহানুভূতি চাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এজন্য তার সে জবানবন্দিতে ১/১১ সময় তারেক রহমান সাহেবের যে যাকে বলা হয় নির্যাতন, তাকে যেভাবে ডিজিএফআই কর্মকর্তা যারা আছেন তারা মারধর করেছে, এই কথাগুলোও তিনি এখানে উল্লেখ করেছেন। ফলে কি হলো, তার উদ্দেশ্য নিয়ে, তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে সবাই চিন্তিত। তিনি কি খুব অস্থির? তিনি কি খুব ভয় পাচ্ছেন? তিনি কি খুব কিছু আশা করছেন? নাকি তিনি সেনাবাহিনীর সঙ্গে, ডিজিএফআইয়ের সঙ্গে তারেক রহমান সাহেবের একটা যে সম্পর্ক, এটা নষ্ট করতে চাচ্ছেন, নতুন একটা বিরোধ ঘটাতে চাচ্ছেন? এর কারণ হলো তিনি যতবার এই কথাটি বলবেন তারেক রহমান সাহেবের বিষয়টি, আমরা সমাজে যেই গল্পগুলো আমরা শুনছি, কাহিনীগুলো শুনছি, ঘটনাগুলো শুনছি, সেগুলো শোনার সঙ্গে সঙ্গে ইকবাল করিম ভূঁইয়ার যে বক্তব্য, সেই বক্তব্য মূলত